জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বেশি গণহত্যা যাত্রাবাড়িতে, বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখনো মেলেনি নিহতের সঠিক সংখ্যা। জুলাই শহীদদের দায় মেটাতে ঐক্যের ডাক খালেদা জিয়ার। গণতন্ত্রে ফেরার সুযোগ দ্রুত সম্পন্নের তাগিদ। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের। পার্বত্য জেলায় ১৬০০ কিলোমিটার সড়কে নিশ্চিত হবে সীমান্তের নিরাপত্তা। মাদক ও অস্ত্র চোরাচালান রোধে কৌশলগত হাতিয়ার, বলছে সেনাবাহিনী। গাজায় ২ মাসের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, জানালেন ডোনাল্ড ট্রাম্প। হামাস রাজি না হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ির প্রতিরোধ অবসরণীয় এক অধ্যায়। ২ দফার জুলাই মাস জুড়েই এই এলাকাটি ছিল ছাত্র জনতার দখলে। পুলিশ আর র্যাবের গুলি উপেক্ষা করে দুর্বার মানব প্রাচীর গড়ে তুলেছিলেন যাত্রাবাড়ির আন্দোলনকারীরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলছে, জুলাই আন্দোলনের সবচেয়ে বড় গণহত্যা হয়েছে এখানে, যদিও এখন পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা নিরূপণ করা সম্ভব হয়নি। বাকিটা জানাচ্ছেন বিলায়াত হোসাইন। এক বছরে মুছে গেছে বিপ্লবের কত চিহ্ন, কত স্মৃতি, কিন্তু যাত্রাবাড়ি কাজলা ফ্লাইওভারের আইল্যান্ড আজও কথা কয়, আজও সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন বুকে নিয়ে। ইতিহাসের এক সন্ধিক্ষণে যাত্রাবাড়ি সেদিন গর্জে উঠে বলেছিল, ফ্যাসিবাদের ঠিকানা এই বাংলায় আর হবে না। জুলাই অভ্যুত্থানের প্রধান ঘাঁটি বলা হয় এই যাত্রাবাড়ি এলাকাকে। এই এলাকার প্রতিটি অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নিয়েছিলেন আন্দোলনকারীরা, গড়ে তুলেছিলেন দুর্বার প্রতিরোধ। এই যে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, যেটিকে বলা হয় বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, এই লাইফলাইন বন্ধ করে দেওয়ার মাধ্যমে নতুন দিকে মোড় নিতে শুরু করে আন্দোলন। যাত্রাবাড়িতে পুলিশের গুলিতে এভাবেই নৃশংসভাবে নিহত হন আরেক পুলিশের সন্তান ইমাম হাসান তাইম। তাই তো নিহতের বাবা তার সিনিয়র অফিসারকে বলেছিলেন, একজনকে মারতে কতগুলো গুলি লাগে স্যার? নৃশংস গণহত্যার এই বর্ণনাটিও যাত্রাবাড়ি এলাকার। ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলনে ৬ জন নিহত হওয়ার পরদিন শুরু যাত্রাবাড়ির প্রতিরোধ। ১৭ জুলাই জীবন বাজি রেখে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দখলে নেন ছাত্র জনতা। পুলিশের গুলিতে বাড়তে থাকে হতাহতের সংখ্যা। এই আইল্যান্ডের দুই পাশ থেকে পুলিশ এবং র্যাব সদস্যরা গুলি করতে করতে সর্বোচ্চ কাজলার টোল প্লাজা পর্যন্ত যেতে পেরেছে। সেখান থেকে আবারও আন্দোলনকারীদের ধাওয়ায় পিছু হটতে বাধ্য হয়ে তারা যাত্রাবাড়ি মোড়ে অবস্থান নিতে হয়েছিল। কোনোভাবেই যখন নিচ থেকে আন্দোলন দমন করা যাচ্ছিল না, ঠিক তখনই হেলিকপ্টারে উপর থেকে গুলি ছোড়া শুরু হয়। ১৭ থেকে ২২ জুলাই এবং ৩ থেকে ৫ আগস্ট এই ২ দফায় ৮ দিনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ৪ কিলোমিটার এলাকায় অস্ত্র ও গুলির মুখে প্রতিরোধ গড়ে তুলেছিলেন ছাত্র জনতা। সেই প্রতিরোধ সংগ্রামে কতজন প্রাণ হারিয়েছেন তার সঠিক সংখ্যা এখনও নিরূপণ হয়নি। তবে এই যে স্মৃতিফলকটি, তা সাক্ষ্য দিচ্ছে যাত্রাবাড়ি গণহত্যার। যাত্রাবাড়ি মোড়ের এই শহীদী ঐক্য চত্বরে প্রাথমিকভাবে ৪৮ জন শহীদের নাম স্থান পেয়েছে। এই চত্বরেই যাত্রাবাড়ি আন্দোলনের দিনগুলো নিয়ে আলাপচারিতায় জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক আলী আহসান জুনায়েদ। যাত্রাবাড়িটা মূলত ঢাকার প্রবেশদ্বার এবং খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। তো এই জায়গাটাকে যদি আমরা আন্দোলনের দুর্গ করে তুলতে পারি, তাহলে পুরো আন্দোলনটা সফলতার মুখ দেখাটা সহজ হয়, এবং তাই কিন্তু ঘটেছে। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ির ঘটনাবলীর ঐতিহাসিক এক সাক্ষী দনিয়া কাজলা এলাকার এই অনাবিল হাসপাতাল। হাসপাতালের নথি ঘেঁটে দেখা যায়, আন্দোলনের সময় শুধু এখানেই ২,০০০-এর বেশি আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। ১.৫ শতাধিক গুরুতর আহতকে পাঠানো হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, যারা ছিলেন প্রায় মৃত। স্বাধীনতার পরে মনে হয় যে নজির এই যে ঘটনা, এটাই আমরা জীবনে প্রথম দেখেছি আর কি। এই হাসপাতালে তো ধরেন নিচতলা পুরো ফ্লোর একাকার হয়ে গেছে পেশেন্টে। জুলাই অভ্যুত্থানে যাত্রাবাড়ি অঞ্চলে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতিরোধ ছিল অবিস্মরণীয়। বিশেষ করে এই জামিয়া ইসলামী দারুল উলুম বা যাত্রাবাড়ি বড় মাদ্রাসা ছিল আন্দোলনের অন্যতম হটস্পট। বাইরের বুকে বুলেট ছোড়া হচ্ছে এবং
প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের ভাইরা শহীদ হচ্ছে, তখন আমরা এটা মানতে পারি নাই। ওই দিন আর ওই রাত যেন আল্লাহ কোনোদিন আর না দেখায়। আপনারা সবাই এই জন্য দোয়া করবেন। জুলাই আগস্টে যাত্রাবাড়ি গণহত্যা নিয়ে এখন পর্যন্ত 40টি মামলা দায়ের করা হয়েছে। বেশিরভাগ মামলারই প্রধান আসামি শেখ হাসিনা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তথ্য বলছে প্রাথমিকভাবে 103 জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আমরা মানে লার্জ অফ ম্যাস কিলিংয়ের ক্ষেত্রে যাত্রাবাড়িকে আমরা লার্জেস্ট ধরে থাকি। 3 আগস্ট ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 4 কিলোমিটার এলাকা দখল করে নেয় ছাত্র জনতা। শুরু হয় র্যাব পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের তুমুল সংঘর্ষ। 4 আগস্ট দিনের শুরুতেই র্যাব এবং পুলিশের বুলেট উপেক্ষা করে ছাত্র জনতা যাত্রাবাড়ি মোড় পর্যন্ত চলে আসে এবং যাত্রাবাড়ি থানা তাদের অধিকারে নিয়ে নেয়। পুলিশ এবং আন্দোলনকারীদের সঙ্গে যখন দফায় দফায় সংঘর্ষ হচ্ছিল, তখন আমরা বেশ কয়েকজন সংবাদকর্মী সেই সংঘর্ষের মাঝখানে পড়ে গিয়েছিলাম। জীবন বাঁচানোর জন্য কোনো মতে আমরা এই ভবনের ছাদে এসে এই কক্ষটিতে অবস্থান নিয়েছিলাম। সেদিন প্রায় 6 ঘন্টা এই কক্ষে আমরা অবরুদ্ধ অবস্থায় ছিলাম। জীবন মৃত্যুর ঝুঁকির মধ্যেই কখনো কখনো আমরা এই দরজায় দাঁড়িয়ে সংবাদ প্রচার করে যাচ্ছিলাম। প্রতি মুহূর্তে এই রণক্ষেত্রে দাঁড়িয়ে মনে হয়েছিল এই বুঝি আমিও জীবন হারাতে বসেছি। সবশেষ ঐতিহাসিক 5 আগস্ট ভোর থেকে যাত্রাবাড়ি মোড়, কাজলা ব্রিজ এবং দনিয়া গেইটে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। মার্চ টু ঢাকা সফল করতে সকল ব্যারিকেড পেরিয়ে যাত্রাবাড়ির জনস্রোত রওনা হয় গণভবনের অভিমুখে। তখনও যাত্রাবাড়ি থানার সামনের সড়কে একপাশে লুকিয়ে থাকা 30 থেকে 35 জন আন্দোলনকারীকে গুলি করে হত্যা করে পুলিশ। এসব মরদেহ অনেকক্ষণ পড়ে থাকে যাত্রাবাড়ি থানার সামনের সড়কে। শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে বিকেল 4টার পর মরদেহগুলো ঢাকা মেডিকেলে নিয়ে যান আন্দোলনকারীরা। সারা দেশ যখন বিজয়ের খুশিতে আত্মহারা, তখনও রাজপথে অভ্যুত্থানে লড়াই চালিয়ে যাচ্ছিলেন যাত্রাবাড়ির আন্দোলনকারীরা। বেলায়েত হোসাইন, এখন ঢাকা। গণতান্ত্রিক ব্যবস্থায় ফেরার যে সুযোগ সৃষ্টি হয়েছে তা দ্রুত সম্পূর্ণ করার আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে দলীয় অনুষ্ঠানে তিনি আরও বলেন, দ্রুত জুলাই গণহত্যার বিচার করতে হবে। অনুষ্ঠানে তারেক রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের মতো জুলাই শহীদদেরও ভুলবে না দেশ। বলেন, দেশ বিরোধী অপতৎপরতার বিরুদ্ধে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট থাকবে। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। 24-এর রক্তস্নাত জুলাইয়ে বুলেটের সামনে বুক চিতিয়ে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছিল আপামর ছাত্র জনতা। আওয়ামী দুঃশাসনের ব্যারিকেড ভাঙার মধ্য দিয়ে তৈরি হয় জাতীয় ঐক্যের। বছর পেরিয়ে জুলাইয়ের বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির অনুষ্ঠানে আবারও একসাথে সব দল। অনুষ্ঠানে যোগ দেন ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা। বক্তব্যে উঠে আসে বিভাজনের শঙ্কা। গণতান্ত্রিক অগ্রযাত্রায় ভিন্নমত থাকলেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আগামী দিনে আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাতে আমরা দ্বিমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব। এইটা ঐক্যের প্ল্যাটফর্ম হোক, যারা যা বলে বলুক, আমরা যদি যারা ঐক্যের কথা আমরা বলেছি, যদি আন্তরিকভাবে বলে থাকি, যদি মনে প্রাণে এটা মানি, তাহলে আমরা যে কোনো মূল্যেই হোক এই দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য একটা জায়গায় ঐক্যের মধ্যে পৌঁছব। আমরা ধর্মীয় স্বাধীনতা চাই, আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এই প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি, কোনোদিন করব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তার বক্তব্যে জাতীয় ঐক্যে জোর দেন। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির দাবি নতুন করে বিভাজন তৈরি করবে কিনা সে বিষয়ে বিবেচনা করার আহ্বান জানান তিনি। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরও একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। অবশেষে সমাপনী বক্তব্য রাখেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জুলাই শহীদদের ত্যাগ জাতি চিরদিন মনে রাখবে উল্লেখ করে দ্রুত গণহত্যার বিচার সম্পন্ন ও রাষ্ট্রীয় স্বীকৃতির আহ্বান জানান তিনি। দ্রুত বিচারের ব্যবস্থা
ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। সবাইকে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বীর শহীদদের রক্তস্রোত যাতে বৃথা না যায় সেদিকে লক্ষ্য রাখার কথাও বলেন বেগম খালেদা জিয়া। ঐক্য বজায় রাখতে হবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। এদিকে বিএনপির অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের উপর জোর দিল জামায়াত, এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল। আর আগে জুলাইয়ের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ আর তাদের পরিবারকে সম্মান জানায় বিএনপি। জাভেদ আবদুল্লাহর প্রতিবেদন। ২৪ জুলাই রক্তক্ষয়ী লড়াইয়ে দগদগে স্মৃতি আবারও ফিরে এসেছে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা অনুষ্ঠানে। গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে গিয়ে কিভাবে আওয়ামী স্বৈরশাসন এক একটি পরিবার ধ্বংস করেছে সেই অসহায়ত্ব তুলে ধরেন গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে লড়াই করতে গিয়ে যারা গুমের শিকার হয়েছেন সেসব পরিবারের সদস্যরা। বাবা হারানো ছোট্ট শিশু থেকে শুরু করে ছেলে হারানো মায়ের আর্তনাতে ভারী হয়ে ওঠে হলরুম। যাদের রক্ত দিয়ে আজকে এই দেশ গড়ছে সেই সার্জিদ হাসনাতকে আমরা 100টা ফোন দিলেও তারা আমার ফোন রিসিভ করে না। এই উপদেশটা, এই তত্ত্বাবধায়ক সরকার আজ পর্যন্ত পারে নাই আমাদের খোঁজ নিতে। আমরা কেন এখন এইভাবে কান্না করি? আমরা কেন এখন আমাদের বাবাদের খুঁজে পাইনি? আমাদের যত বছর, আমরা অত বছর ধরে আমরা এইভাবে যুদ্ধ করছি, আমাদের এই যুদ্ধ কবে শেষ হবে? আর চূড়ান্ত মুক্তির লড়াইয়ে জুলাইয়ে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সেই শহীদ পরিবারের সদস্যরা ও পঙ্গুত্ব বরণ করা আহতদের অভিযোগ গণহত্যার বিচারের ধীরগতি নিয়ে। আমার 17 বছর ছেলেকে এই স্বাধীন দেশে যেভাবে গুলি করে হত্যা করেছে এর বিচার চাই আমি। 1 বছর হয়ে গেছে, আমরা এখনো কোনো খুনির বিচার আমরা দেখতে পাই নাই। অনুষ্ঠানে যোগ দিয়ে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে থাকা রাজনৈতিক দলগুলো শঙ্কা জানায় জুলাইয়ে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেটি ক্ষীণ হচ্ছে। জাতির স্বার্থে আবারও ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের কথা জানান বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতারা। এই ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, আমরা সেই আকাঙ্ক্ষার জন্য সকলে সমবেতভাবে কাজ করব কিনা। রাজনীতিবিদদেরকে শত শত মামলা দিয়ে তাদেরকে কারাগার করা হয়েছে। আমরা সবসময় জাতীয় ঐক্যে বিশ্বাস। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা 20 বছর 20 দলীয় জোটে আন্দোলন করেছিলাম। ভবিষ্যতে জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে এবং ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো ঐক্যবদ্ধ সংগ্রামে আমরা থাকবো ইনশাআল্লাহ। রাজনৈতিক নিপীড়নের শিকার কিংবা জুলাই আগস্টে গণহত্যার শিকার সবার মর্মে ছিল জাতীয় মুক্তি। এই মুক্তিকে ধারণ করে আগামী বাংলাদেশের রূপরেখা নির্মাণ হবে বলে প্রত্যাশা করছেন শহীদ পরিবারের সদস্য ও আহতরা। জাভেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। রাষ্ট্র সংস্কার, স্বৈরাচারের বিচার ও নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদের জন্য বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাবে এনসিপি। ৩রা আগস্ট ঢাকায় বড় জমায়েতের ঘোষণাও দেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন মোকাররম হোসাইন। জুলাই আন্দোলনের সাহসের বাতিঘর হয়ে মৃত্যুর মাধ্যমে আইকনিক চরিত্র হয়ে ওঠেন জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ। রাজনৈতিক পট পরিবর্তনের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদের গ্রামের বাড়ি রংপুরের পীরগঞ্জের জাফরপাড়া হয়ে ওঠে ফেসিবাদ বিরোধী শক্তির প্রেরণার উৎস। সেই পরম্পরায় জুলাই পদযাত্রার আনুষ্ঠানিকতার শুরুটা এখান থেকেই করল জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 1 জুলাই সকালে আবু সাইদের কবর জিয়ারতে আসেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কবর জিয়ারত ও মোনাজাতের পর আবু সাইদের পরিবারের সঙ্গে দেখা করেন তারা। পরে গণমাধ্যমে কথা বলেন দলের আহ্বায়ক ও সদস্য সচিব। তাদের কণ্ঠে উঠে আসে আওয়ামী লীগের বিচার, সংস্কার ও নতুন সংবিধান প্রণয়নের ইস্যু। দাবি ওঠে গণপরিষদ নির্বাচনের। এ সময় স্বৈরাচারের পতন ঘটাতে আবু সাইদের মৃত্যু অনুঘটকের ভূমিকা পালন করেছিল এমন মন্তব্য করেন দলের শীর্ষ নেতা নাহিদ ইসলাম। আবু সাইদের কবর এমন এক জায়গা
যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার সুযোগ পাই, তার কবরের মাটি ছুঁয়ে আমরা আজকে শপথ করছি, যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব। আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো এবং আমরা ৩রা আগস্ট ঢাকায় আসছি। বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আবু সাঈদের মৃত্যুর মধ্য দিয়ে কোটা সংস্কার আন্দোলন রূপ নিয়েছিল রাষ্ট্র সংস্কার আন্দোলনে। আবু সাঈদের মৃত্যু প্রমাণ করেছে তৃতীয় প্রজন্মের বাংলাদেশ দেশের প্রশ্নে আপোষ করবার নয়। তবে জুলাই বিপ্লবের বছর পূর্তিতে বিপ্লবের যে ঐক্যের ফাটল সেটি কতখানি পুনরুজ্জীবিত হয় সেটি এখন দেখার বিষয়। কবর জিয়ারত শেষে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা করে পদযাত্রার বহর। গাইবান্ধার সাদুল্লাপুর, পলাশবাড়ি ও সদরে পথসভা করে এনসিপি। দিনভর চলা জুলাই পদযাত্রা সন্ধ্যায় ফিরে আসে বিভাগীয় শহর রংপুরে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়ে পদযাত্রা শেষ হয় জেলা স্কুলের সামনে সমাবেশের মাধ্যমে। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, অতি দ্রুত রংপুর অঞ্চলের উন্নয়ন বাজেটের বৈষম্য দূরীকরণ করে রংপুর অঞ্চলকে সামনের দিকে অগ্রসর করতে হবে। আমাদের যে আগামী স্বপ্ন, আগামী ভবিষ্যৎ বাংলাদেশের স্লোগান আমরা তুলেছি। ইনশাআল্লাহ এইভাবে আমরা প্রতিটি জেলায় আমাদের স্লোগান, আমাদের বার্তা, আমাদের বক্তব্য এবং জনগণের যে দুঃখ দুর্দশার গল্প রয়েছে, আমরা সব মিলিয়ে আমাদের ইশতেহার এবং ঘোষণাপত্র তৈরি করব। এ সময় মৌলিক সংস্কারের ভিত্তিতে যতদিন পর্যন্ত নতুন বাংলাদেশ না হবে ততদিন ছাত্র জনতা রাজপথে থাকবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন এনসিপি নেতারা। প্রথম দিনের কর্মসূচি শেষে বুধবার কুড়িগ্রাম ও লালমনিরহাটে জুলাই পদযাত্রা করার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির। মোকাররম হোসাইন, এখন রংপুর। যারা প্রকৃতপক্ষে জুলাই চেতনাকে ধারণ করে পিআর পদ্ধতি, স্থানীয় নির্বাচন ও জাতীয় নির্বাচনের বিষয়ে একমত, এমন সেন্টিমেন্টের সব দল মিলে একটা বৃহত্তর ঐক্য তৈরি করে আগামী নির্বাচনে অংশ নিতে চায় জামায়াতে ইসলামী বাংলাদেশ। এমন মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার রাতে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দর সঙ্গে এক মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, জামায়াত ও গণ অধিকার পিআর সিস্টেম এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে একমত। এসব দাবি আদায়ের জন্য যেসব কৌশল এবং কর্মসূচি নেওয়া দরকার সব নেওয়া হবে। এ সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন জরুরি। স্থানীয় নির্বাচনটাও তো এই মুহূর্তে জরুরি এবং যেই সরকারের বা যেই কমিশনের মাধ্যমে আমরা বিশেষ করে জাতীয় নির্বাচন করতে চাই, তাদের কাছে যদি স্থানীয় নির্বাচন আমরা চাই, সেটা তো অন্যায় কিংবা অমূলক নয়। আমরা মনে করি পিআর পদ্ধতি এবং স্থানীয় সরকার নির্বাচন আর জাতীয় নির্বাচনে জুলাই চেতনাকে ধারণ করে প্রকৃতপক্ষে এই সেন্টিমেন্টের মেজাজের যারা আছে সকলে মিলে আমরা একটা বৃহত্তর ঐক্য করতে সক্ষম হব এবং সেই ঐক্যবদ্ধভাবেই আমরা আগামী নির্বাচনে অংশগ্রহণ করব, লড়াই করব। রাজধানীর টিকেটুলিতে পুড়ে গেছে একটি কেমিক্যালের গুদাম, তবে এই ঘটনায় কোনো হতাহত নেই। বুধবার ভোর 5টায় হাটখোলা রোডের মামুন প্লাজার 3য় তলার গুদামে আগুন লাগে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস বলছে 12 তলা ভবনটির নিচের 3টি তলা বাণিজ্যিক কাজে ব্যবহার করা হতো। আগুন লাগার পর উপরের 8 তলা থেকে বাসিন্দাদের নিরাপদে নামিয়ে আনা হয়, তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানাতে পারেনি তারা। আবাসিক ভবনে কেমিক্যালের গুদাম স্থাপনে যথাযথ অনুমোদন ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 6টার দিকে আমরা জাস্ট সবাইকে বাসার মধ্যে নক করছি যে আগুন লাগছে, বলছে। নিচে এসে দেখি এই সাইডটা হচ্ছে এই পাশে বিল্ডিংয়ে এখান থেকে ধোঁয়াটা আর কি বেরতেছে। পরে দেখি আগুনও অনেক বেশি আর কি। তো ওনারা চেষ্টা করে এক্সটিংগুইশার দিয়ে অনেকক্ষণ চেষ্টা করে যে আগুনটা নিভানোর, পরবর্তীতে নিভাতে পারে না।
এরপর হচ্ছে আমার এক বড় ভাই, উনি 11 তলায় থাকে, উনি ফোন দেয়, ফায়ার সার্ভিস ফোন দেয়, তারা হচ্ছে 5-6 মিনিটের মধ্যে চলে আসে। আগে ছিল এটা একটা মার্কেট, ওই মার্কেটে বিলুপ্ত করে সার্টিফিকেট দোকান দিয়া গুডাউন দিছে। এই গুডাউনের ভিতরে এখন অবৈধ যত কেমিক্যাল এগুলি রাখছে। যেহেতু এটা একটা আবাসিক কাম বাণিজ্যিক ভবন, তো এই আবাসিক কাম বাণিজ্যিক ভবনের মধ্যে যে সমস্ত কেমিক্যালের ব্যবসা যারা করেন তাদের আসলে বোঝা উচিত যে কি ধরনের কেমিক্যাল এখানে রাখা দরকার। যে কেমিক্যাল এখানে আছে এগুলো হেলথ হ্যাজার্ড, স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ, এগুলো ফ্লেমেবল এবং এগুলা হলো এক্সপ্লোসিভ, এক্সপ্লোশনও হতে পারত। এখন বাজারে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর। আবারও স্বাগত, দেখছেন এখন বাজার। চাঁদপুরের বাজারে হঠাৎ বেড়েছে মাছের দাম। সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। তবে কমেছে ব্রয়লার ও কক মুরগির দাম। নিত্যপণ্যের আরও খবর জানাতে যুক্ত আছেন সহকর্মী তালহা জুবায়ের। তালহা, জানাবেন মাছের দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা, আর মুরগির দাম কেজিতে কত টাকা পর্যন্ত কমলো? উজ্জ্বল, আসলে মাসের শুরু সপ্তাহ হওয়াতে কিন্তু যারা চাকরিজীবী রয়েছে তারা কিন্তু বাজারে কিন্তু আসছেন। আসলে আমি সকাল থেকেই দেখলাম যে শহরের অন্যতম এই মাছ মাংসের যে বাজার রয়েছে ওয়ারলেস বাজারে, যেখানে কিন্তু ক্রেতাদের বেশ সরব উপস্থিতি দেখতে পেয়েছি। যদিও যারা বিক্রেতা রয়েছে তাদের কিন্তু মাছের সরবরাহ কিংবা মুরগির সরবরাহ কিন্তু রয়েছে বেশ। তবে যেটা বলছেন যে মাছের বিক্রেতারা যা বলছেন যে গেল সপ্তাহের তুলনায় 20 থেকে 30 টাকা কেজিতে চাষকৃত মাছের দাম কিন্তু বেড়েছে, এবং এর নেপথ্যে তারা বলছেন যে এখন যেহেতু বর্ষাকাল এবং বৃষ্টির মৌসুম, যার কারণে কিন্তু যে সমস্ত ঝিল কিংবা পুকুরে মাছ চাষ করা হয় সেই মাছ ধরতে কিন্তু কিছুটা অসুবিধা হচ্ছে, যার কারণে কিন্তু বলছেন যে সরবরাহ কিছুটা কম রয়েছে। এবং আমি যদি আপনাকে একটু জানাই, গেল সপ্তাহের তুলনায় কিন্তু আসলে যেখানে তেলাপিয়া মাছ বিক্রি করা হচ্ছে আজকে 180 থেকে 250 টাকা পর্যন্ত, গেল সপ্তাহে কিন্তু এই তেলাপিয়া মাছের দাম কিন্তু 20 টাকার মতো কম ছিল। তাছাড়া কার্প জাতীয় মাছ, রুই, কাতল, মৃগেল এই জাতীয় মাছ কিন্তু বিক্রি করা হচ্ছে 280 থেকে 400 টাকার মধ্যে। এবং অন্যান্য যে পুকুরের মাছ রয়েছে চাষকৃত, বিশেষ করে কই, শিং, তাও কিন্তু বেশ 200 থেকে 300 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। তাছাড়া নদীর মাছের মধ্যে আসলে ইলিশের দাম কিন্তু বেশ উত্তাপই ছড়াচ্ছে বাজার। আধা কেজি ওজনের যে ইলিশটা কিন্তু 15 থেকে 1600 টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়া অন্যান্য মাছের মধ্যে কিন্তু 400 থেকে 500 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। এদিকে দাম কমেছে কিন্তু মুরগির বাজারে, এবং কিছুটা স্বস্তি প্রকাশ করছে। গেল সপ্তাহে যেখানে কক মুরগি বিক্রি করা হচ্ছে 300 টাকা কেজি দরে, সেখানে কিন্তু আজকের বাজারে তা 260 টাকা দরে কিন্তু বিক্রি করা হচ্ছে। এবং ব্রয়লার মুরগির দাম কিন্তু কেজিতে 20 টাকা কমে বিক্রি করা হচ্ছে 140 টাকা দরে। এবং যারা ক্রেতা সাধারণ রয়েছেন তারা বলছেন যে আসলে নিত্যপণ্যের দাম স্বাভাবিক থাকলে তাদের যে স্বাচ্ছন্দ্যে বাজার করা সম্ভব হয়, তা কিন্তু আসলে ঊর্ধ্বগতির এই বাজার কিন্তু তা অনেক সময় হিমশিম খাওয়া লাগে। এই কারণে কিন্তু আসলে যারা মাছ কিনতে আসছেন তারা কিছুটা হতাশ হলেও কিন্তু যারা মুরগি কেনার জন্য আসেন কিংবা মাংস কেনার জন্য আসেন তারা কিন্তু কিছুটা স্বাচ্ছন্দ্য দিয়ে কিন্তু বাজার করছেন। এবং যারা ক্রেতা সাধারণ রয়েছেন তাদের দাবি সবসময় যাতে বাজার মনিটরিং করা হয়, অর্থাৎ যারা অসাধু যে সিন্ডিকেট রয়েছে তারা যাতে কোনোভাবে যাতে বাজারে অস্থিতিশীল করতে না পারে, এবং ন্যায্য মূল্যে কেনাকাটা করার জন্য কিন্তু তারা সবসময় প্রত্যাশা করেন যে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা কিন্তু নজরদারিতে রাখবেন। এবং বিক্রেতারা বলছে আসলে যদি সরবরাহ স্বাভাবিক থাকে তাহলে কিন্তু তাদের ন্যায্য মূল্যে কিন্তু তারা মালামাল বিক্রি করতে পারেন বলে তারা জানিয়েছেন। তো আসলে সবকিছু মিলিয়ে চাঁদপুরের ওয়ারলেস বাজার থেকে এই ছিল আমাদের মাছ মাংসের সবশেষ। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন তালহা জুবায়ের। উৎপাদন ভালো হওয়ায় নওগাঁর হাট বাজারে বেড়েছে কাঁচামরিচের সরবরাহ, তবে দাম নিম্নমুখী হওয়ায় উৎপাদন খরচেই উঠছে না কৃষকদের। এতে লোকসান গুনছেন তারা। কাঁচামরিচ প্রকারভেদে পাইকারিতে বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা কেজি দরে। নওগাঁ থেকে আব্বাস আলীর পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নওগাঁর বিভিন্ন মাঠে এখন দেখা মিলছে মরিচের। সবুজ পাতার আড়ালে থোকায় থোকায় ঝুলছে মরিচ। কৃষকরা মরিচের সাদা ও আকাশি জাতের আবাদ করেছেন। সকাল বিকেল ক্ষেত থেকে মরিচ তুলে বিক্রি করছেন বিভিন্ন হাট বাজারে। নওগাঁর বদলগাছি উপজেলার ভগবানপুর গ্রামের কৃষক মতিউর রহমান বাবুল এবছর 8 কাঠা জমিতে মরিচের আবাদ করেছেন। তবে আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় পড়েছেন দুশ্চিন্তায়। আশায় আছেন আগামীতে ভালো দাম পাওয়ার। কীটনাশক দিতে হয়,
প্রতি সপ্তাহে 400-500 টাকা। কি খরচ আমাদের পোষে না, তুলতেই লাগে 10 টাকা কেজি। 10 টাকা কেজি খাবার দেওয়া লাগে, এটা আমাদের লস। গত বছর এ সময় পাইকারিতে প্রতি কেজি মরিচ 120 থেকে 150 টাকায় বিক্রি হলেও বর্তমান বাজারে বিক্রি হচ্ছে প্রকারভেদে 10 থেকে 15 টাকা কেজি দরে। প্রতি কেজিতে যেখানে উৎপাদন খরচই 30 টাকা, সেখানে তারও অর্ধেক দামে মরিচ বিক্রি হওয়ায় হতাশ চাষিরা। যদি আমাদের মরিচটা গাছে রেখে দেয় তাহলে মরিচটা একেবারে গাছটা নষ্ট হয়ে যাবে। মরিচ উৎপাদন করতে খরচ হয় প্রায় প্রতি কেজি 30 টাকা, সার ফসফেট কীটনাশক প্লাস তুলনেই। আর হলো আমরা পাচ্ছি হলো 8 থেকে 10 টাকা কেজি। মরিচ তুলতেই খরচ আমাকে 10 টাকা কেজি, বিক্রি করে 10 টাকা, এই 10 টাকাতে তো গৃহস্থর কোনো কিছু হবে না। গত বছরের তুলনায় এবছর আবহাওয়া ভালো থাকায় মরিচের উৎপাদন বেড়েছে, তবে সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। মরিচ ক্ষেত সতেজ ও ছত্রাক মুক্ত রাখতে কৃষকদের সার্বিক পরামর্শ প্রদান করছে কৃষি বিভাগ। আগামীতে কৃষকরা ভালো দাম পেয়ে লাভবান হবেন বলে জানান এ কৃষি কর্মকর্তা। মরিচ গাছে যে সকল ভাইরাল ডিজিজ এবং অন্যান্য ডিজিজ হয়ে থাকে সেই ডিজিজ এবছর কম বিধায় আমাদের ফলন গত বছরের তুলনায় বেশ ভালো হয়েছে এবং বাজারে পর্যাপ্ত মরিচের সরবরাহ থাকার কারণে এই মুহূর্তে দাম কিছুটা কম। তো আমরা আশা করছি যে তাড়াতাড়ি এই বাজার মূল্যটা ঊর্ধ্বগামী হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে জেলায় এবছর 965 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে, যা থেকে শুকনা মরিচের উৎপাদন হবে 9600 টন। এখন নওগাঁ। 3 পার্বত্য জেলার দুর্গম পাহাড়ে কয়েক হাজার ফুট উচ্চতায় তৈরি হচ্ছে 1600 কিলোমিটারের সড়ক। ভারত ও মিয়ানমার সীমান্তে যে সড়ক এঁকে দিচ্ছে বাংলাদেশের নতুন মানচিত্র। সেনাবাহিনী বলছে অরক্ষিত সীমান্ত অঞ্চল পাহাড়ি সশস্ত্র গোষ্ঠী মাদক ও অস্ত্র চোরাচালানের অভয়ারণ্য। তবে এই সড়ক তৈরি করছে ভূ কৌশলগত নিরাপত্তা বলয়, যেখান থেকে সীমান্তে আধুনিক প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়াচ্ছে সংস্থাগুলো। উঁচু নিচু পাহাড় কেটে সড়ক নির্মাণ ছিল বড় চ্যালেঞ্জ, যেখানে হতাহত হয়েছেন সেনা সদস্য সহ 26 জন। দুর্গম সীমান্ত সড়ক ঘুরে প্রতিবেদন তৈরি করেছেন হোসাইন জিয়াদ, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ নবাব। 2 থেকে 3000 ফুট উচ্চতায় মেঘ ছুঁয়ে যাওয়া পাহাড়ি আঁকাবাঁকা সড়ক। প্রায় 1600 কিলোমিটার এ পথের চারপাশে অবারিত সবুজ, বনবনানী আর জুম চাষের দৃশ্য তৈরি করে স্বর্গের মোহনীয় রূপ। এ যেন এক অদেখা বাংলাদেশ। কোথাও মনে হবে সড়ক গিয়ে ঠেকেছে আকাশে, আবার কোথাও নেমেছে পাতালে। ভারত ও মিয়ানমারের সীমান্ত ঘেঁষে পাহাড়ের বুক চিরে বয়ে যাওয়া এই সীমান্ত পথ যুক্ত করেছে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলাকে। মিয়ানমার সীমান্তের রেমংপাড়া, বঙ্কুপাড়া, ঘুমধুম ও মিজোরাম সীমান্তে সাইচল, মাঝিপাড়া, উদয়পুর গিয়ে ঠেকেছে এ সড়ক, যেখান থেকে খালি চোখেই দেখা যায় ভারত ও মিয়ানমারের বসতি। 2020 সালে শুরু হয় দেশের প্রথমে সীমান্ত সড়ক প্রকল্প। এখন পর্যন্ত প্রায় 3800 কোটি টাকা ব্যয়ে 317 কিলোমিটারের নির্মাণ কাজ শেষ করেছে সেনাবাহিনী। পাহাড়ি জনপদে অনেক জায়গায় যোগাযোগ ব্যবস্থার কোনো কিছু নাই, ম্যাটেরিয়াল কোথা থেকে নেবে সেটার কোনো ঠিক নাই এবং অনেক দূর থেকে সেই ম্যাটেরিয়ালগুলি এখানে ক্যারি করতে হয়। এই হেভি ইকুইপমেন্টগুলি এত উচ্চতা উঠায় নিয়ে সেখানে কাজ করানো, আবার সেখান থেকে নিরাপদে ফেরত নিয়ে আসা, অনেক জীবনের ঝুঁকি নিয়ে এখানে কাজ করেছে। মায়ানমার এবং হলো ইন্ডিয়ার পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা এবং মায়ানমারের যে অংশ নিয়ে এই অঞ্চলটাতে আমরা এতদিন আমাদের জিওগ্রাফিক্যাল আমরা ম্যাপে আমরা এই অবস্থানগুলো দেখতাম আমাদের দেশের সীমানাগুলি। আর এখন যেটা হলো যে আমরা ভিজিবল রোড কনস্ট্রাকশনের মাধ্যমে আমরা সেই জায়গাগুলিতে মুভ করছি। দীর্ঘ ও দুর্গম এ সড়ক নির্মাণ ছিল ধুলোমাখা, ঘামে ভেজা আর রক্তমাখা যাত্রার। দেশে এটিই একমাত্র পথ যেটি নির্মাণে প্রাণ দিয়েছেন সেনা সদস্য সহ 7 জন, হতাহত হয়েছেন মোট 26 জন।
দুর্গম এই সীমান্ত সড়ক যে এখানকার অর্থনীতি, জীবনযাত্রা কিংবা ব্যবসা বাণিজ্যে পরিবর্তন এনেছে সেটি নিঃসন্দেহে বলা যায়। এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নান্দনিকতার অপূর্ব মেলবন্ধনের এক অনন্য উদাহরণ তৈরি করেছে এই সীমান্ত সড়ক। এই হাজার হাজার ফুট উচ্চতায় কি করে এমন সড়ক নির্মাণ সম্ভব হলো সেই গল্পটিও আমরা এখন জানব। প্রথমে হেলিকপ্টার, তারপর ড্রোন সার্ভে, সবশেষে মাস কিংবা সপ্তাহ একটানা পায়ে হেঁটে এ সড়কের নকশা প্রস্তুত করতে হয়েছে। দেশে তো বটেই, পরামর্শ নিতে হয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের বিশেষজ্ঞ থেকেও। খাগড়াছড়ি, রাঙ্গামাটি এবং বান্দরবনের 3টা জেলার উপর দিয়ে যাচ্ছে এবং এই 3 জেলার মাটির বৈশিষ্ট্য 3 রকমের। কোনো কোনো জায়গায় পাথুরে পাহাড় আছে, কোনো কোনো জায়গায় কর্দমাক্ত এবং কোনো কোনো জায়গায় মাটি যে বড় ধরনের ফাটল তৈরি হয়। এইগুলোর জন্য অনেক সময় আমাদের রাস্তার কাজ দেরি হয় এবং অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় গিয়ে আমরা অনেক বড় ধরনের প্রতিবন্ধকতা পড়ি। ভারত ও মিয়ানমারের এই সীমান্তে কোনো তারকাটা নেই, ফলে মাদক, অস্ত্র চোরাচালান ও সশস্ত্র গোষ্ঠীর তৎপরতার রুট ছিল এসব এলাকা। অবাধে যাতায়াত ছিল দুই পারে, তাই এ সড়ক জাতীয় নিরাপত্তা ও অপরাধ নির্মূলের কৌশলগত হাতিয়ার। আগে যেখানে আপনার পাহাড়ি সন্ত্রাসীরা ঝিরি ধরে বা আপনার যেখানে গহীন জঙ্গল আছে সেখান দিয়ে আপনার ছোটো ন্যারোপথ নির্মাণ করে চলে যেত, সেখানে কিন্তু এখন যেতে পারছে না, কারণ সেখানে আগে যেখানে সেটা ছিল এখন সেখানে রাস্তা হয়ে গিয়েছে। সেনাবাহিনী বলছে সীমান্ত সুরক্ষিত করতে এই অঞ্চলে আধুনিক প্রযুক্তি নির্ভর নজরদারি বাড়বে। ড্রোন সার্ভিলেন্স, সিসিটিভি ও রেডিও কমিউনিকেশনের মাধ্যমে পরিধি বাড়াবে বিভিন্ন বাহিনী, বাড়বে প্রশাসনিক কার্যক্রমও। যখন কুইক রেসপন্স টাইমটা কমে যাবে তখন অটোমেটিক্যালি নিরাপত্তা নিশ্চিত হবে। এই উপঘাট এই গ্রাউন্ডে নিরাপত্তার পার্সপেক্টিভে এটার একটা বিশাল অগ্রগতি হয়েছে। 3 ভাগে এই সীমান্ত সড়কের 1600 কিলোমিটারের কাজ শেষ করতে সময় লাগবে আরও 10 বছর। বর্তমানে দ্বিতীয় পর্যায়ে 288 কিলোমিটার সড়কের কাজ শুরু করছে সেনাবাহিনী। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। এখন বাজারে নিচ্ছে আর একটা বিরতি, ফিরছে একটু পর। ফিরে এলাম বিরতির পর, দেখছেন এখন বাজার। কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে পানি বাড়ার সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন। গেল 1 সপ্তাহ ধরে উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া সহ আশেপাশের প্রায় 6 কিলোমিটার এলাকায় ভাঙন শুরু হয়েছে। ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি, হুমকির মুখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা, বাণিজ্যিক প্রতিষ্ঠান সহ পদ্মা নদী প্রতিরক্ষা বাঁধও। নির্ঘুম ও আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের 10,000 মানুষের। কুষ্টিয়া থেকে মেজবাউদ্দিন পলাশের প্রতিবেদন, ছবি তুলেছেন আব্দুল আলিম। উজানের ঢল, অতিবৃষ্টি আর প্রবল স্রোতে কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে দেখা দিয়েছে ভাঙন। বিশেষত উপজেলার বাহিরচর ইউনিয়নের মুন্সিপাড়া, 12 মাইল টিকটিকিপাড়া, মোসলেমপুর সহ প্রায় 6 কিলোমিটার এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে। এতে হুমকির মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বসতভিটা, ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ পদ্মা নদীর প্রতিরক্ষা বেড়িবাঁধ। এছাড়া ভাঙনে প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। ভাঙন আতঙ্কে দিন পার করছেন নদী পাড়ের প্রায় 10,000 বাসিন্দা। ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থার দাবিতে মানববন্ধনও করেছে ভুক্তভোগীরা। রানাকড়িয়া থেকে মুসলিমপুর পর্যন্ত সম্পূর্ণ জায়গা যারা ফসলের জমি সব ভেঙে গেছে, নদীর বিলীন হয়ে গেছে। এখন যে জায়গাটুকু আছে শুধু ভিটি মাটি। বসত ভিটা বলতে কিছুই নেই, সবই নদীর ভিতরে চলে গেছে। এখন আমাদের খুব আতঙ্কের ভিতরে থাকা লাগে, কখন কোন সময় হয়তো বা বাড়িঘর নামি চলে যায়। আবাদের জমি সবই ভেঙে গেছে, এখন শুধু আছে আমার ভিটাটুক। এই ভিটাটুকু যদি ভেঙে যায়, আমার ছেলে সন্তান নিয়ে আমরা কোন জায়গায় লুকাবো? গাংটা বাঁধার কোনো ব্যবস্থা করছে না, আমাদের কোনো লোকজনও আসছে না, বাড়ি ঘর যে আমার ভেঙে চলে যাবে। চরম ভাঙছে 15 দিন আগে থেকে। সরকারের কোনো কর্মকর্তা আসে না, যদি আসতো তাহলে পরে ওরা যদি দেখতো চোখে, আর দৃশ্য দেখলে পরে ওরাই আতঙ্ক হয়ে যায়। সরকারের কাছে আবেদন করছি যে আমার বাড়িটা বাঁচাক, তো বাড়িটা বাঁচাইলে আমরা যে কোনো নিরাপদে থাকতে পারবো না। বিশ্ব হয়ে গেছে, এখন সরকার যদি পদক্ষেপ না নেয় আমাদের তো ধরুন রাস্তায় বসা লাগবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, স্থায়ীভাবে ভাঙন রোধে 9 কিলোমিটার অংশে 1,472 কোটি টাকা ব্যয়ে প্রকল্প চলমান রয়েছে।
ভাঙন রোধে এরই মধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত কাজ শুরু হবে। রূপপুর পার্বত্য বিদ্যুৎ কেন্দ্রের অপর পাটে গ্রোইন নির্মাণ করার কারণে এই এলাকাগুলো এখন ভাঙন সংগঠিত হচ্ছে। তো এই এলাকাগুলোতে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন করার জন্য আমরা ইতিপূর্বে যে প্রকল্প চলমান সেই প্রকল্পের আওতায় IWM কর্তৃক ফিজিবিলিটি স্টাডি কাজ চলমান রয়েছে। এই ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হওয়ার পরে আমরা এই অংশটুকু প্রায় 6.72 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ গ্রহণ করব। তবে কোনো আশ্বাস নয়, স্থায়ীভাবে ভাঙন রোধে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকরী পদক্ষেপের দাবি করেছেন নদীপাড়ের বাসিন্দারা। এখন কুষ্টিয়া। কাজ হোক যাই সাথে এক্সপার্ট চাই, না টাইট লুজ যদি করতে হয় তবে এক্সপার্ট টুলসেই নিশ্চিত জয়। এক্সপার্ট হার্ডওয়্যার টুলস, সকল কাজের এক্সপার্ট সমাধান। বঙ্গোপসাগরে আবারও সক্রিয় হয়ে উঠেছে জলদস্যুরা। আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ব্যবহার করে ডাকাতরা লুটে নিচ্ছে সবকিছু। এর থেকে পরিত্রাণ চায় জেলে ও ট্রলার মালিকরা। এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে জলদস্যু দমনে কাজ চলছে, এমনকি গভীর সমুদ্রেও চালানো হচ্ছে অভিযান। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ। বঙ্গোপসাগর জুড়ে রয়েছে প্রায় 475 প্রজাতির বিভিন্ন ধরনের মাছ। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ প্রায় 71,000 টন মাছ ও মৎস্যজাত পণ্য রপ্তানি করেছিল। এতে আয় হয়েছে প্রায় 4,000 কোটি টাকা। বিশ্বের 52টি দেশে এই মাছ রপ্তানি করা হয়। দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে বড় অবদান রাখলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন জেলেরা। প্রায় জলদস্যুদের কবলে পড়ে হারাচ্ছেন মাছ, ট্রলার, জাল, এমনকি জীবনও। দেশীয় আগ্নেয়াস্ত্র দিয়ে জেলেদের উপর হামলা করা হচ্ছে। সম্প্রতি সাগরে জলদস্যুদের আক্রমণে 1 জন গুলিবিদ্ধ ও 8 জন আহত হন। জেলেরা জানান, সাগরে মাঝে মধ্যেই ঘটে এমন ঘটনা। বাঁশখালী, কুতুবদিয়া, চকরিয়া এগুলো ডাকাতি বেশি হয়। আমরা সাগরে থাকি, সব সময় ভয়ের অবস্থায় থাকি। কি ডাকাইত আসে না কি কেউ এসে মাইরিয়া দেয়, না জাহাজে মাইরিয়া দেয়, কোনো আমাদের জীবন নিরাপত্তা নাই। ডাকাইত আঙ্গরে নিয়ে গেছে, পরে 2-3টা বোট ধরার পরে আমার ঘরে আরেকটা উঠিয়ে দিয়েছে যে গাড়ো নিয়ে আয়া করে ফসাই দিও। তো কাছে আজর করে মাপসাই একটা মানুষের কোবাইছে না, একটা মানুষের মারি দিয়েছে না। তোকে যা আছে কোম্পানির সম্পদ আছে, কোম্পানির সম্পদ দুধ নিয়ে যা, কিন্তু আমার ঘরে মার দিয়ে দিছে ভাই। জেলেদের দেয়া তথ্য অনুসারে সাগর কখনোই শতভাগ নিরাপদ ছিল না। মাঝে মধ্যেই ঘটেছে ডাকাতির ঘটনা, কখনো কখনো তার রূপ নিয়েছে গণডাকাতিতে। ট্রলার মালিকদের সূত্র বলছে, ডাকাতি কিংবা গণডাকাতি যেটি হোক, এর সাথে জড়িত কিছু অসাধু জেলে। সাগরে মাছ কম পাওয়ার কারণে তারা অনেকেই নেমে পড়েছেন এই পথে। দেশের 19টি উপকূলীয় জেলায় বর্তমানে নিবন্ধিত জেলেদের সংখ্যা প্রায় 18 লাখ। তবে প্রকৃত জেলের সংখ্যা এর চেয়ে অনেক বেশি। এদের মধ্যে 1/3 সমুদ্রগামী বলে ধারণা করেন সংশ্লিষ্টরা। জেলেরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। এজন্য আমি সরকারের কাছে আকুল আবেদন, যাহাতে আমাদের কোস্টগার্ড এবং নৌবাহিনী আমাদের যথাযথ ব্যবস্থা নেয় এবং তারা দায়িত্ব সঠিকভাবে পালন করে, তাহলে আমাদের জেলেরা খুব শান্তভাবে তারা ফিশিং করতে পারবে। সাগর ও নদী উভয় স্থানেই জলদস্যুদের আক্রমণের ঘটনা চলছে। সাগরে কোস্টগার্ড, নৌবাহিনী এবং নদীতে কোস্টগার্ড ও নৌপুলিশ দায়িত্ব পালন করছে। এখানকার অধিকাংশ মানুষের মেজর একটা মানুষ এই মৎস্যর উপরে নির্ভর করে, তাদের জীবিকা নির্ভর করে। সেই জন্য এটাকে আমরা আলাদা ফোকাস দিই সবসময়। আমাদের জেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিং, উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ের সিদ্ধান্তগুলো থাকে যেন তারা নিরাপদে মাছ ধরতে পারে এবং সরকার যে নির্দেশনাগুলো দেয় সেগুলো যেন মেনে চলে। আমাদের কোস্টগার্ডও যথেষ্ট পরিমাণ সজাগ থাকে। সকলে মিলে আমরা চেষ্টা করছি। তো এই শীতের মৌসুম থেকে শুরু করে এখন পর্যন্ত বিশেষ করে ভোলা, বরগুনা এবং পটুয়াখালী, পিরোজপুরে কিছু যেগুলো যে জায়গাতে আপনার নর্মালি ডাকাতি হওয়ার চান্স থাকে জলদস্যুদের, আমরা বেশ শক্ত দমন সক্ষম হয়েছি সরকারের সহযোগিতা আমাদের। জেলেদের নিরাপত্তায়, জলদস্যু দমনে ও সকল ধরনের নৌযানের নিরাপত্তা নিশ্চিতকল্পে গভীর সমুদ্রে আমরা বিভিন্ন অভিযান পরিচালনা করছি। জেলেদের অভিযোগ ও স্থানীয় তথ্যের ভিত্তিতে ছোটখাটো ডাকাতির ঘটনাবলী আমরা গুরুত্ব সহকারে পর্যালোচনা করছি। বিশেষ করে রাতের বেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও সন্দেহভাজন নৌযানসমূহ তল্লাশির আওতায় নেওয়া হচ্ছে। গত 10 এপ্রিল সাগরে জলদস্যুদের কবলে পড়ে বরগুনার পাথরঘাটা এলাকার 4টি ট্রলার।
এর আগে 9 এপ্রিল ঢালচর ও হাতিয়ায় আরও একটি ডাকাতির ঘটনা ঘটে, এতে আহত হন অর্ধশত জেলে। এসব ঘটনায় মামলা হলেও গ্রেপ্তার হয়নি কেউ। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। অবরুদ্ধ গাজা উপত্যকার 60 দিনের অস্ত্রবিরতির শর্ত মেনে নিয়েছে ইসরায়েল, জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শর্তগুলো কি সেটি স্পষ্ট করেননি তিনি। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, যুদ্ধে ইতি টানতে সব পক্ষের সাথেই কাজ করছে যুক্তরাষ্ট্র। শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে কাতার আর মিশরও। এ সময় গাজার শাসক দল হামাস শর্তে রাজি না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। যদিও হামাস অস্ত্রবিরতিতে সম্মতি দেবে কিনা তা এখনও স্পষ্ট নয়। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বিরামহীন হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে কমপক্ষে 57,000 ফিলিস্তিনির। এবারে খেলার খবর। 4 মাসের বিরতির পর আবারও ওয়ানডে ফরম্যাটে খেলতে নামছে বাংলাদেশ। দীর্ঘদিন পর ওডিআই সিরিজে টাইগারদের ফর্মে ফেরার চ্যালেঞ্জ আর নতুন অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণের সুযোগ মেহেদী হাসান মিরাজের সামনে। 3 ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে কলম্বোতে প্রস্তুতিও সেরে নিয়েছে বাংলাদেশ। আরও জানাচ্ছেন আরিফুল ইসলাম সাহাব। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে বাংলাদেশের অবস্থানটা অনেকটা এমনই। 8 মাস আগে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ 50 ওভারের ক্রিকেটে জয়ের মুখ দেখেছিল বাংলাদেশ। এরপর ওয়েস্ট ইন্ডিজ সফরে হোয়াইট ওয়াশের তিক্ত স্বাদ আর চ্যাম্পিয়ন্স ট্রফিতেও টানা হারের লজ্জা অবনমন হয় আইসিসি র্যাঙ্কিংয়েও। সব মিলিয়ে ফেভারিট ফরম্যাটে টানা 6 ম্যাচ হারে প্রশ্ন ওঠে টাইগারদের সামর্থ্য সক্ষমতা নিয়েও। হারের বৃত্ত ভাঙতে নাটকীয়ভাবে শান্তকে সরিয়ে মিরাজকে ওডিআই অধিনায়কত্বের দায়িত্ব দেয় বিসিবি। এর আগে লম্বা সময়ের জন্য দায়িত্ব না পেলেও নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে 4 ম্যাচে খণ্ডকালীন ক্যাপ্টেন্সি করেন মিরাজ। যদিও অধিনায়ক হিসেবে জয়ের দেখা পাননি একটিতেও, তাই লঙ্কানদের বিপক্ষে তাদের মাটিতে সিরিজটা ক্যাপ্টেন মিরাজের জন্যও নিজেকে প্রমাণের এক বড় চ্যালেঞ্জ। বোলিংয়ে তাসকিন আহমেদের ফেরা নিঃসন্দেহে বাংলাদেশের জন্য দারুণ খবর। তবে দুশ্চিন্তার জায়গা ব্যাটিং। টি-20 আর টেস্ট খেলার মধ্যে থাকাটা শেষ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে প্রভাব ফেলে কিনা সেটিও যথেষ্ট চিন্তার খোরাক যোগাচ্ছে টাইগারদের। তবে অতীতের ব্যর্থতা ভুলে জয়ের দিকেই চোখ থাকবে মিরাজদের। আর সেই মিশনের প্রথম পরীক্ষায় কলম্বোতে দুপুর 2টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। আরিফুল ইসলাম সাহাব, এখন। শেষ করবো এখন বাজার, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বেশি গণহত্যা যাত্রাবাড়িতে, বলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখনও মেলেনি নিহতের সঠিক সংখ্যা। জুলাই শহীদদের দায় মেটাতে ঐক্যের ডাক খালেদা জিয়ার। গণতন্ত্রের ফেরার সুযোগ দ্রুত সম্পন্নের তাগিদ। ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার তারেক রহমানের। পাহাড়ে 1600 কিলোমিটার সড়ক নির্মাণের মহাযজ্ঞ চলছে। এবং গাজায় 2 মাসের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, জানালেন ডোনাল্ড ট্রাম্প। হামাস রাজি না হলে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি। আর এই ছিল এখন বাজারের আয়োজন। এখন টেলিভিশন, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।